ফেলুদা থাকলে ডেফিনেটলি বলতো ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না রে তোপসে, ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। জটায়ু নির্ঘাত বলতেন ব্যাপারটা হাইলি সাসপিশিয়াস। কোন ব্যাপারে কথা বলছি? কথা বলছি তৃণমূল কংগ্রেসের সাদেল দুধের ভোট নিয়ে। সেখানে সাম্প্রতিককালে যে ঘটনা একটার পর একটা ঘটছে, তাতে একটা প্রশ্নই উঠছে যে সত্যি সত্যি সেখানে কি গন্ডগোলটা লেগে গেছে? আর যদি লেগে যায় তাহলে সেটা তো দিদিমণির জন্য যথেষ্ট বিড়ম্বনার কথা, নাকি সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে এটা একটা অলীক নাট্য রচনা চলছে, যাতে এখানকার যে হিন্দু ভোট রয়েছে যারা ইউনাইটেড হচ্ছিল তাদের মধ্যে বিভ্রান্তি শুরু হয়, এবং এই সমস্ত কিছু ভুলে গিয়ে এই দিকেই তারা ফোকাস করতে শুরু করে। মাঝখান থেকে শেখু মাকুরা আবার জেগে উঠবে এবং সেই 2021-এর আগের সেই চেনা ফর্মুলা, যে নো ভোট টু বিজেপি, সেটা নতুন বোতলে পুরনো মদ হিসেবে ফেরত আসবে। সমস্ত কনফিউশন হবে, বিজেপির ভোট বাক্স থেকে ভোটটা কাটো, বিরোধী ভোট ভাগ করো এবং নবান্নে দিদিমণির থাকাটাকে নিশ্চিত করে দাও। সেই ছকেই কি খেলাটা শুরু হয়ে গেছে? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। কেন উঠতে শুরু করেছে? ঘটনা সূত্রপাত হয়েছে আজকে তহা সিদ্দিকী, যিনি ফুরফুরা শরীফের পীরজাদা, তিনি যখন মুখ খুলেছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে গালাগাল দিত কাশেম তৃণমূলে যোগ দিতেই বিস্ফোরক তহা সিদ্দিকী বলেই ফেললেন 26-এ সংখ্যালঘুরা কি করবে। 26-এ সংখ্যালঘুরা মারাত্মক কিছু করতে চলেছে। কাসেম সিদ্দিকী কিছুদিন আগে, আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের যে রদবদল হয়েছে, কেউ খুব একটা খোঁজ খবর অবশ্য রাখে না, কেননা কি করছে না করছে ওই নিয়ে মাথা ব্যথা নেই লোকের। এখন বেশি মাথা ব্যথা হচ্ছে যে কেন্দ্র কি করছে, মোদী শাহ কি করছেন, কি করবেন সেই নিয়ে। যাই হোক, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসে একটা রদবদল হয়েছে এবং সেখানে নজিরবিহীন ভাবে তৃণমূল কংগ্রেস কাশেম সিদ্দিকী, যিনি নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর তুতো ভাই হন, তাকে ফুরফুরা শরীফ থেকে তুলে এনে একদম রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। আর সেটা নিয়ে আজকে বিতর্ক শুরু করে দিয়েছেন তহা সিদ্দিকী। যে তহা সিদ্দিকী কিছুদিন আগে বলছিলেন যে নওশাদ সিদ্দিকী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত না মেলান, তার বশ্যতা যদি স্বীকার না করেন, তার সঙ্গে জোট বেঁধে যদি ভোট না লড়েন, তাহলে এবারে নওশাদ সিদ্দিকী রাজনৈতিক ময়দান থেকে মুছে যাবে। এবং সেই জায়গা থেকে কার্যত 180 ডিগ্রি ঘুরে গেছেন আজকে তহা সিদ্দিকী। আজকে কি বলছেন? বলছেন এই কাশেম সিদ্দিকী দুদিন আগেও তৃণমূল কংগ্রেসকে কি না কি নিয়ে কি না কি গালাগাল দিয়েছেন। সেটা আনিস খান কাণ্ড হোক, নওশাদ সিদ্দিকীর জেল যাত্রা হোক, প্রতিটি বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো রীতিমতো কিন্তু আক্রমণ করেছেন। এবং আক্রমণের মাত্রাটা এতটাই ছাড়িয়ে গিয়েছিল সেটাকে গালাগালি বলা যেতে পারে। এখন তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা ভুল বার্তা যাচ্ছে এনাকে পদ দেওয়া নিয়ে। কি ভুল বার্তা যাচ্ছে? যে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে যত বেশি গালাগাল দিতে পারবে, তৃণমূল কংগ্রেসে তার দর তত বেশি। তাকে হাতে পায়ে ধরে তাকে বড় পদে বসিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে তাকে রাজনীতি করতে দেওয়া হবে। আর এইটা সংখ্যালঘু মানুষ এবার ধরে ফেলেছে। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের যে মানুষ রয়েছে তারা আর এক কাট্টা ভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। কাশেম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোতে হিতে বিপরীত হতে চলেছে। শুধু এখানেই থেমে থাকেননি তহা সিদ্দিকী, তিনি আরো যে বক্তব্যটা রেখেছেন সেটা মারাত্মক। বলছে বিধানসভা ভোটে মুসলিমরা এবারে নাকি ভয়ঙ্কর খেলা খেলবে। কি ভয়ঙ্কর খেলা খেলবে? তহা সিদ্দিকীর অঙ্ক অনুযায়ী যে ভাঙড়ে এই কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে ভাঙড়ে তো নওশাদ সিদ্দিকী জিতছেই, সেটা নিয়ে আর কোনো রকম কোনো দ্বিমত নেই। পুরোপুরি যেটুকুনি ডাউট ছিল সেটা কেটে গেছে। তার থেকেও বড় কথা, এই এই কাশেম সিদ্দিকীর যোগদানের ফলে এবং যে ইকুয়েশনটা তৈরি হয়ে গেল, তাতে আইএসএফ আরো 2-4টে আসন দক্ষিণবঙ্গ থেকে আবার পার করে নিতে পারে। আর এই জায়গাটা যদি সত্যি হয়, তৃণমূল কংগ্রেস কিন্তু টালমাটাল পরিস্থিতিতে পড়ে যাবে। এটা তহা সিদ্দিকীর অ্যাসেসমেন্ট। এবং এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন তহা সিদ্দিকীকে যে তৃণমূল কংগ্রেসের এক নেতা শওকত মোল্লা, ক্যানিং এর বিধায়ক, তো তিনি কিছুদিন আগে এই কাশেম সিদ্দিকীকে পচা আলুর সঙ্গে তুলনা করেছিলেন। তো তখন তহা সিদ্দিকী বলেছেন যে আসলে নওশাদ এই শওকত মোল্লারা অনেক কঠিন পরিস্থিতিতে রাজনীতিটা করছেন। তো তো সেই জায়গায় এরকম কাশেম সিদ্দিকীর মতো সিদ্ধান্ত হলে মনের অনেক দুঃখের জায়গা থেকে সেই কথাটা বলেন। অর্থাৎ শওকত মোল্লা একজন পীরজাদাকে পচা আলুর সঙ্গে তুলনা করছেন, সেটাকে প্রকারান্তরে তহা সিদ্দিকী সমর্থনই করে দিয়েছেন। এবার তাহলে শওকত মোল্লাদের তো নিশ্চিতভাবে অত্যন্ত খুশি হওয়ার কথা। কিন্তু কিন্তু মুশকিলটা হচ্ছে, যে মুহূর্তে তহা সিদ্দিকী মুখ খুলেছেন সেই মুহূর্তে রে রে করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন শওকত মোল্লা, হুমায়ুন কবিররা।
পরিষ্কারভাবে বলছেন মুসলিমরা ভয়ঙ্কর খেলবেন, এই তহা বিস্ফোরক হতেই ভাগাভাগি তত্ত্ব খাড়া করলেন শওকতরা। হুমায়ুন কবির, শওকত মোল্লারা যে কথাটা বলছেন তাতে হচ্ছে তহা সিদ্দিকের কোনো রাজনৈতিক জ্ঞান নেই। তিনি আজকে কি বলছেন, কালকে কি করবেন, কেউ কিছু জানে না। এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির কোনো রকম লেনাদেনা কিছু নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় তিনি ভালো বলেন, আবার কোনো সময় আক্রমণ করেন। সুতরাং এই তহা সিদ্দিকি যে বক্তব্যগুলো রাখছেন সেগুলোর কোনো রকম কোনো ভ্যালিডিটি দেওয়ার মানেই হয় না। উল্টে তহা সিদ্দিকির বিরুদ্ধে আরো ভয়ঙ্কর অভিযোগ যেটা শওকত মোল্লারা নিয়ে আসছেন, সেটা হচ্ছেন যে তহসির দিকে এইসব উল্টোপাল্টা বলে আসলে মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা রয়েছে সেটাকে ভাঙার চেষ্টা করছে, তাতে আখেরে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে। এবং তহা সিদ্দিকী এটা নিজে থেকে বলছেন না, তাকে দিয়ে কেউ বলানো করাচ্ছে। সুতরাং তহা সিদ্দিকীর এইসব কথা বলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যাপার রয়েছে, এবং সেটা ডেফিনেটলি বিরোধীদের সুবিধা করে দেওয়ার জন্য। বিরোধী বলতে তো এই রাজ্যে এখন বিজেপি পড়ে আছে, সোজা বাংলায়, মানে সেটা স্পষ্ট করে বলেননি, কিন্তু দুয়ে দুয়ে চার করলে যেটা দাঁড়ায়, বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য তহা সিদ্দিকী এই কথাগুলো বলছেন। আজকে তহা সিদ্দিকী যে কথাটা দুদিন আগে শওকত মোল্লা, হুমায়ুন কবিররা বলছিলেন, সেই কথাটা নিজে যখন বলছেন, তখন শওকত মোল্লা, হুমায়ুন কবিররা এই কথা বলছেন কেন, প্রশ্নটা এখানে উঠে আসছে। কিন্তু কিছুদিন আগে এই শওকত মোল্লারা কি বলেছিলেন? শওকত মোল্লা যখন কাসিম সিদ্দিকীকে তৃণমূলের সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হলো, কোট আনকোট ওই পচা আলু তো ছেড়ে দিন, তার থেকেও বড় বিস্ফোরক যে অভিযোগটা হচ্ছিল, এদের বোধহয় রোজগার ভালো হচ্ছে না, কাশেম তৃণমূলে পা দিতেই মুখ খুললেন শওকত। অর্থাৎ একদিকে তিনি স্বীকার করে নিলেন তৃণমূল কংগ্রেস করা মানে এই রাজ্যে এখন রোজগারের জায়গাটা খুলে যাওয়া। ওখানে ওই নীতি আদর্শ ফাদর্শের কোনো ব্যাপার নেই, তৃণমূলে আসো, করে কমে মেরে যেভাবে পারো খাও, এটা শওকত মোল্লার কথা। এবং আহ, কাসেম সিদ্দিকী যে কাজটা করেন, পীরজাতা মানে ওই জলসা টলসা এইসব তো করেন, তো সেই সব করে এখন নাকি তাদের ইনকাম টিনকাম হচ্ছে না, ওই জন্য তৃণমূলে চলে এসেছেন এবং তৃণমূলে এসে ইনকামের রাস্তাটা পরিষ্কার করতে চাইছেন। এই ছিল কাসেম সিদ্দিকী সম্বন্ধে শওকত মোল্লার অ্যাসেসমেন্ট যখন তাকে সাধারণ সম্পাদক পদ দেওয়া হলো। তার আরেক কলিগ হুমায়ুন কবির, তিনিও কিন্তু পিছিয়ে ছিলেন না, রাজনীতির অ আ ক খই জানে না, কাসেমকে তুলোধনা করে রেজাল্টের অপেক্ষা হুমায়ুনের। অর্থাৎ এই যে কাসেম সিদ্দিকীকে নিয়ে আসা হয়েছে, সংখ্যালঘু ভোটকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এসব কোনো কিছু কাজে আসবে না। এই কাসেম সিদ্দিকী বেসিক্যালি তো রাজনীতির কিছুই জানে না, বেসিকটুকুও জানেন না। সুতরাং এইসব লোককে দলে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে একদম বড় বড় সর্বোচ্চ স্তরের পদ দিয়ে দেওয়া হচ্ছে, এই নিয়ে হুমায়ুন কবিরের প্রচন্ড রকমের একটা অবজেকশন ছিল। যাই হোক, কিছুদিন আগেই হুমায়ুন কবির লাস্ট ওয়ার্নিং খেয়েছেন, লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। কেননা তিনি মুখ খুললেই বিতর্ক হয়। তিনি যেটা যেটা ভাবনা চিন্তা সেটা আর মনের মধ্যে রাখতে পারেন না, পরিষ্কারভাবে বলে দেন যে হিন্দুদের কেটে তিনি ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারেন, এবং তারপরও পুলিশ কিছু করে না, তৃণমূল কংগ্রেস কিছু করে না। তো সেই সব করার ফলে যেটা হয়েছে, হিন্দু ভোট ইউনাইটেড হয়ে যাচ্ছে, ফলে হুমায়ুন কবিরের মুখটাকে এখন বন্ধ রাখার অত্যন্ত দরকার হয়ে পড়েছে, এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তাকে লাস্ট এবং ফাইনাল ওয়ার্নিং দিয়েছে, এরপর নাকি তাকে দল থেকে বার করে দেওয়া হবে। তো সেই হুমায়ুন কবিরও আজকে তহা সিদ্দিকীর এই বক্তব্যকে খারিজ করে দিয়েছেন এবং তার বিরোধিতা করছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে হুমায়ুন কবির বলুন, শওকত মোল্লা বলুন, তাদের পরেই তহা সিদ্দিকী যখন কথা বলছেন, তাদের ভোলটা কেন বদল হয়ে যাচ্ছে, তারা কেন আজকে রেড়ে করে তেড়ে আসছেন? দেখুন, যদি সার্বিকভাবে পশ্চিমবঙ্গের ইকুয়েশনটা দেখেন, তৃণমূল কংগ্রেস ইকুয়েশনটা খুব সোজাভাবে রেখে দিয়েছে। সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে যে ভোট হবে তার মধ্যে 30% যে মুসলিম ভোট রয়েছে, সংখ্যালঘু ভোট রয়েছে, সেটা নিজেদের বাক্সে তারা নিয়ে আসবে। এবং এর পাশাপাশি এই যে লক্ষ্মীর ভান্ডার বা এই ধরনের যে ভাতা প্রকল্প চলে, সেখান থেকে 10-12% ডিভিডেন্ড ভোট তারা পেয়ে যাবে, 42%-এ পৌঁছে গেল। এবং বাকি যে 4% আছে, সেটা যেভাবে হোক ছিনিয়ে নিতে হবে। সেটা কখনো মৃত সঙ্গীত শিল্পীকে স্বর্গ থেকে নামিয়ে নিয়ে এসে ভোট করানো হোক, বা হিন্দুদের ভোট করতে না দেওয়া হোক, যেভাবেই হোক, মানে বিরোধীদের আটকে হোক, বাকি 4-5% ম্যানেজ করে নেওয়া হবে। আর যদি সেইটা করা যায়, তাহলেই মোটামুটি 46-47%-এ তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে থাকবে। 46-47%-এ যদি পশ্চিমবঙ্গে কোনো দল দাঁড়িয়ে পড়ে, বাকিরা যত কাছাকাছি চেষ্টা করুক না কেন, 40% বা তার নিচেই থাকবে। আর সেটা যদি হয়, খুব অল্প মার্জিন হলেও বহু আসন জিতে যাওয়া যাবে, ক্ষমতায় থেকে যাওয়া যাবে। এটা হচ্ছে সিম্পল ইকুয়েশন। কিন্তু এটা তো সার্বিক ওয়েস্ট বেঙ্গলের পিকচার। যদি ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা দুটো ভাগে ভাগ করেন, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, তাহলে কিন্তু চিত্রটা এক নয়। দক্ষিণবঙ্গে এতদিন একদম 100% এক কাট্টা ভাবে সংখ্যালঘু মানুষ, মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে।
কিন্তু বিগত লোকসভা নির্বাচনী ইঙ্গিতটা স্পষ্ট ছিল এবং যত দিন গেছে সেই ইঙ্গিত আরো স্পষ্ট হচ্ছে। যেসব সমীক্ষা বিভিন্ন সর্বভারতীয় সমীক্ষক দল করছে সেখানেও স্পষ্ট হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু ছবিটা তা নয়। 100% এবারে তৃণমূল কংগ্রেসকে ভোট হয়তো দেবে না। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, তিনটে সব থেকে বেশি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, মানে যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু হয়ে গেছে, তারা কিন্তু বিকল্প রাজনীতির সন্ধান করছে। এবং সেই ইঙ্গিত বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। ফলে এইসব জায়গায় এবারে কংগ্রেসের যথেষ্ট ভালো ফল করার একটা জায়গা রয়েছে। এবার কংগ্রেসই ভালো ফল করুক, অন্য যেই করুক, আলটিমেটলি তৃণমূলের ভোট বাংশে কিন্তু সেখানে থাবা বসতে চলেছে। আর সেটা যদি হয়, তৃণমূলের ভোট পার্সেন্টেজ ডাউন হবে। 2 নম্বর আর একটা যেটা জায়গা, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ, যেটা এতদিন একদম 100% কনসলিডেট হয়ে গিয়েছিল। সেই জায়গাটাতেও কিন্তু একটা স্প্লিট দেখা যাচ্ছে। যে কারণেই কাসিম সিদ্দিকীর মতো মানুষ, যিনি দুদিন আগেও তুলোধনা করেছে, তুলোধনা বলে খুব ভদ্র ভাষায় বলা হয়, মানে যতখানি খারাপভাবে অ্যাটাক করা যায় তৃণমূল কংগ্রেসকে, সেটাই তিনি করেছেন। সেই কাসিম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসতে হচ্ছে, তাকে সাধারণ সম্পাদক পদে বসানো হচ্ছে এবং শুধুমাত্র তাই নয়, তাকে নির্বাচনেও টিকিট দেওয়া হবে, এমনই জল্পনা রয়েছে। এই যেখানে পরিস্থিতি, তার মানে দক্ষিণবঙ্গের ভোটটাও কোথাও গিয়ে স্প্লিট হচ্ছে। দক্ষিণবঙ্গের সংখ্যালঘু ভোটটাও 100% আর তৃণমূলের বাক্সে নেই। সেটা বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, সেটাকে ধরে চাপটে রাখার জন্য এত কিছু করার পরিকল্পনা চলছে। আর সেইটা করতে গিয়ে আলটিমেটলি কি আরো কোনো ড্যামেজ হয়ে গেছে। দেখুন, যে 46-47%-এর ইকুয়েশন আপনাদের বললাম, সেখান থেকে যদি তৃণমূল কংগ্রেসের 3-4% সংখ্যালঘু ভোটও স্প্লিট করে, 2%ও করে, তাহলেও কিন্তু বড়সড় গাড্ডা শুরু হয়ে যাবে। কেননা আমি ধরলাম এই 3% বা 4% সংখ্যালঘু ভোট বেরিয়ে এলো তৃণমূলের বাক্স থেকে, সেটা বিজেপির বাক্সে যাবে না, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই, কিন্তু সেটা কংগ্রেসের বাক্সে যাবে। মানে তৃণমূলের অ্যাভারেজ ভোট পার্সেন্টেজ চলে আসবে মোটামুটি 42-43%। আর অপারেশন সিঁদুর বলুন, মালদা মুর্শিদাবাদ কাণ্ড বলুন, বা পশ্চিমবঙ্গে 2024-এর পর থেকে যা ইকুয়েশন ঘটে গেছে, সেই জায়গা থেকে এখন বিভিন্ন সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে 2024 থেকেও মোটামুটি 2-3% ভোট বিজেপি বাড়িয়ে নিয়েছে। অর্থাৎ প্রায় সমানে সমানে টক্করের জায়গায় কিন্তু ভোট পার্সেন্টেজে চলে এসেছে। আর ভোট পার্সেন্টেজে সমানে সমানে চলে আসা মানে বিজেপি অ্যাডভান্টেজ জায়গায় চলে গেছে। কেন? কেননা দেখা গেছে তৃণমূল কংগ্রেস যে আসনগুলো জেতে, সেগুলোর মার্জিন অনেকটা বেশি হয়। আর বিজেপি যে আসনগুলো জেতে, সেখানে বিজেপি কিন্তু খুব অল্প মার্জিনে জেতে। কিন্তু অল্প মার্জিনেই জেতা হোক আর বড় মার্জিনেই জেতা হোক, জেতাটা তো জেতাই। ফলে তৃণমূল যেহেতু বড় মার্জিনে জেতে, তাদের আসন সংখ্যা কমে যাবে এবং বিজেপির আসন সংখ্যা বেড়ে যাবে। এই ইকুয়েশনটা তৈরি হয়ে গেছে। সেই জন্যই কাসেম সিদ্দিকীকে এত কিছু কাঠখড় পুড়িয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা। এবং সেইটা নিয়ে আসার পরে এই তহা সিদ্দিকেরা কিন্তু খুব উচ্ছ্বসিত ছিলেন, কেননা তার আগেও অব্দি তারা নওশাদ সিদ্দিকী সম্বন্ধে কিন্তু বিরূপ মনোভাব পোষণ করছিলেন, বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে না এলে কিন্তু নওশাদ সিদ্দিকী ডুবে যাবেন। সেই তহা সিদ্দিকীরা এই কদিনেই অ্যাসেসমেন্ট করে ফেলছেন এবং কাসেম সিদ্দিকীকে নিয়ে আসাটা ব্লান্ডার বলছেন। যদি এটা সত্যি বাস্তব হয়ে থাকে, তাহলে কিন্তু তৃণমূলের কপালে ভাঁজ পড়তে যথেষ্ট রকম বাধ্য। কেননা তৃণমূলের জেতার এক এবং একমাত্র রাস্তা 2026-এ হচ্ছে সংখ্যালঘু ভোটকে সত্যি সত্যিই 100% তাদের কনসলিডেট করতেই হবে। এবং তার বাইরে একটা বড় অংশের হিন্দু ভোটকেও কিন্তু তাদের সঙ্গে রাখতে হবে, যেটা খুবই শক্ত ইকুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে। সেখানে সংখ্যালঘু ভোটটাই যদি স্প্লিট করে যায়, তাহলে বাকি আর কি হবে, অন্য সমস্ত জায়গা থেকেই কিন্তু ধস নামতে শুরু করবে। আর এই জায়গাটায় উৎফুল্ল হওয়ার আবার খুব একটা কারণ থাকছে না। কেননা অতীতেও দেখা গেছে, যখনই এই ধরনের গন্ডগোলের পরিস্থিতি হয়ে গেছে, যেখানে তৃণমূল কংগ্রেস কিছুতেই কিছু ম্যানেজ করতে পারছে না, তখন কিন্তু নতুন রকমের খেলা শুরু হয়ে যায় এবং তাদের যেসব সহযোগী টিম রয়েছে, যারা বেসিক্যালি ছায়াযুদ্ধ করে, অর্থাৎ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলে আমরা দারুণ রাজনৈতিক লড়াই করছি, তৃণমূলকে তুমুল আক্রমণ করছি, কিন্তু যখনই সর্বভারতীয় ক্ষেত্র হয়, এরা আবার এক ছাতার তলায় চলে এসে ইন্ডি জোটটা তৈরি করে। এবং যখন পশ্চিমবঙ্গের নির্বাচন হয়, নিজেরা শূন্য থেকে মহাশূন্যের দিকে চলে যাবে, কুছ পরোয়া নেই, কিন্তু তারা একটাই প্রচার করবে, নো ভোট টু বিজেপি, বিজেপিকে ভোট দিও না, আমাদেরও দিও না, দরকার নেই, কিন্তু নবান্নের 14 তলায় দিদিমণিকে রেখে দিই। কিন্তু সেই জায়গাটা 2026 এবার আর খুব একটা কাজ করবে না। আর সেই জায়গায় যদি সত্যি সত্যি এইরকম একটা স্প্লিট হচ্ছে, আমাদের মধ্যে গন্ডগোল আছে, এইসব নিয়ে আলোচনা শুরু করে দেওয়া যেতে পারে, তাহলে মূল ইস্যু যেগুলো, অর্থাৎ মোথাবাড়ি বলুন, মুর্শিদাবাদ বলুন, মহেশতলা বলুন, সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে। অপারেশন সিঁদুর, সেখান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি, ধামাচাপা পড়ে যাবে। এই যে হিন্দু ভোট ইউনাইটেড করার চেষ্টা বিজেপি করছে, ধামাচাপা পড়ে যাবে। এবং বাঙালি তো আত্মঘাতী জাতি না, সুতরাং এইগুলো নিয়ে তারা বড় বেশি মেতে থাকতে ভালোবাসে। তো সুতরাং সেইটাকেই কি নতুন করে চেষ্টা করা হচ্ছে? যদি সেটা হয়, সেটাও কিন্তু মারাত্মক একটা জায়গা। ও ফলে
সকাল থেকে অনেকে মেসেজ করছিল, দেখছিলাম যে এই নিয়ে একটা গন্ডগোল লেগে গেছে। আমার মতে এই নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কেননা এই রাজ্যের সংখ্যালঘু মানুষরা দিনের শেষে যাই করুক, যেটাই করুক, তারা আলটিমেটলি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবার জন্যই 200% ঝাঁপাবে। ওই যা কিছু হয়েছে না হয়েছে সবকিছু ভুলে যাবে। যদি তা না হয়, তাহলে এত কিছু হয়ে যাওয়ার পরও এই যে কালীগঞ্জের বাই ইলেকশন হলো, সেখানে তো সরকার পরিবর্তনের কোনো রকম কোনো ব্যাপার নেই, একটা মাত্র আসন। কিন্তু তৃণমূলকে তো একটা বার্তা দেওয়ার জায়গা আছে যে বাবা, আমাদের তোমরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছো, আমরা এটা মেনে নিচ্ছি না। যখন প্রচারে সেখানে ফিরহাদ হাকিম গেছেন, মানুষ সেখানে পরিষ্কার বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তা না হলে ভোট দেবো না, এত কিছু মুখে বলছে, কিন্তু তারপরে ভোটটা তৃণমূলকে দেবে, তৃণমূলকে জেতাবে। তাহলে এই যখন ইকুয়েশন হবে, সংখ্যালঘুরা কিন্তু কোনো অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরবে না। কিন্তু তার মাঝখানে এই খবরগুলো কেন ভাসিয়ে দেওয়া হচ্ছে? তাহলে ওই অপশন দুইটাই পড়ে থাকে। সেটা হচ্ছে বিরোধী ভোটকে একদম বিভাজিত করো, তাদেরকে কনফিউজ করো, এবং সেই কনফিউশনের জায়গা নিয়ে 2026-এ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকে থাকাটাকে সুনিশ্চিত করে দাও। তাই যারা এটা নিয়ে খুব উল্লসিত হচ্ছিলেন, আমি অন্তত তাদের দলে পড়ছি না। কি আমি ঠিক করছি নাকি সত্যি সত্যি উল্লসিত হওয়ার মতো জায়গায় চলে এসছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।